এখানে বেশ কিছু অফিসার দাঁড়িয়ে আছে যারা প্রত্যেকেই আমাদের স্পেশাল টিমের। আমি বললাম এসব হলো কি করে? রাজন বলল, স্যার আমরা রাস্তায় দেখতে পেয়েছি। আমি বললাম এসব কেসের জন্য পুলিশের দরকার, পুলিশরা কি করছে? এই এলাকাটা কি কোনো পুলিশের আন্ডারে নেই? রাজন বলল, স্যার আমরা ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখে গাড়ি থামিয়ে আমরা সবাই দেখতে যাই, দেখি লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাই আমরা কেসটা নিয়ে নেই কোনো পুলিশকে ইনফর্ম না করেই। আমি বললাম এটা পুলিশের দায়িত্ব, আর সবচেয়ে বড় কথা আমরা একটা মিশনে আছি, মিশন শেষ না হওয়া পর্যন্ত আমার পরিচয় কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। আপনারা এমন কাঁচা কাজ করলে কিভাবে হবে বলতে পারেন? রাজন বলল, সরি স্যার। আমি বললাম পুলিশকে ইনফর্ম করে তদন্ত করার জন্য দিয়ে দিন। দাঁড়ান, সিনিয়র স্যার কোথায়? আপনি আমায় ডাকলেন যে? রাজন বলল, সিনিয়র স্যার শহরের বাইরে আছেন, আমাকে বলেছেন আমাদের কোনো সমস্যা হলে আপনাকে জানানোর জন্য। আমি বললাম আচ্ছা, আপনারা স্যারকে জানাননি এই ঘটনার কথা? রাজন বলল, না স্যার, স্যার বলেছিল উনাকে ডিস্টার্ব না করার জন্য। আমি বললাম ও আচ্ছা, দাঁড়ান ব্যাপারটা আমি দেখছি, পুলিশের কাছে দেওয়ার দরকার নাই। আমাদের একটা স্পেশাল টিম গঠন করেছেন আমাদের সিনিয়র স্যার, উনার অবর্তমানে যার পুরো দায়িত্ব আমার কাঁধে, আর এখন আরো একটা দায়িত্ব পড়লো। আমি বললাম আচ্ছা, লোকটাকে গুলি কে করেছে? রাজন বলল, কেউ মুখ খুলেনি স্যার। আমি বললাম আশ্চর্য, জনসম্মুখে কেউ একজনকে গুলি করে দিল আর কেউ মুখ খুলছে না? রাজন বলল, না স্যার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এর পরিচয় খুঁজে বের করুন, খুব তাড়াতাড়ি আমার চাই এটা। অফিসে এসেছি নিজের গেটআপ চেঞ্জ করে, কে জানে কে কখন দেখে ফেলে, তাই এই পদ্ধতি। জলদি আমাদের মেন অফিস থেকে বেরিয়ে গেলাম, এদিকে কোম্পানির অফিসের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটা পার্লারে ঢুকে নিজের গেটআপ পরিবর্তন করে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আমি অফিসে বসে কাজ করছি, এর মধ্যে সিনিয়র স্যারের ফোন এলো। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, দুঃখিত আদিব, তোমাকে আগে জানাতে পারিনি, একটা বিশেষ কাজে শহরের বাইরে আসতে হলো আমাকে। আমি বললাম সমস্যা নাই স্যার। স্যার বলল, আচ্ছা তোমরা সাবধানে থেকো কেমন? আমি বললাম আচ্ছা স্যার, আপনিও নিজের খেয়াল রেখে কাজ করবেন, বলেই ফোনটা কেটে দেই। স্যারকে এখানে নতুন ঝামেলার কথা জানাইনি। ফোনটা রাখতে আবার বেজে ওঠে। আমি বললাম হ্যালো। অপর সাইড থেকে রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম বলো। রাজন বলল, যে লোকটা খুন হয়েছে সে স্যার আওয়ারা টাইপের লোক, যাকে বলে বখাটে, টাকার বদলে খারাপ সব কাজ করে। আমি বললাম ও আচ্ছা, তাহলে বাদ দাও, এসব লোকের মৃত্যু এভাবেই হবে, না জানি এরা আগে কত লোকের জীবন নিয়েছে। রাজন বলল, ওকে স্যার। আমি বললাম তা কে মেরেছে জানতে পারলে কিছু? রাজন বলল, হ্যাঁ স্যার, সেখানে উপস্থিত ছিল এমন একজন মুখ খুলেছে। আমি বললাম গুড, কে সে? রাজন বলল, রাফসান চৌধুরী, শুধু এই নামটাই গুলি করার পর চিৎকার করে বলেছিল। আমি বললাম আচ্ছা, এই রাফসান চৌধুরী সম্পর্কে কিছু জানতে পারলে? রাজন বলল, খোঁজ চলছে স্যার। আমি বললাম ওকে, তাড়াতাড়ি করো, বলেই ফোন কেটে দিয়ে নিজের কাজে মনোযোগ দেব। তখনই আমার মনে পড়লো কি নাম বললো, রাফসান চৌধুরী মানে আরসি, এখানেও আরসি। ফোনটা নিয়ে রাজনকে ফোন দিলাম আবার। আমি বললাম হ্যালো। রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম শুনো, এই রাফসান চৌধুরীর ফুল ডিটেলস আমার চাই, সে কি করে, কোথায় থাকে, এভরিথিং। রাজন বলল, ওকে স্যার। রাজনের সাথে কথা শেষ করে আমি অফিসের আরো কিছু টুকটাক কাজ সেরে নেই। অফিস থেকে বাড়িতে ফিরে দেখি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আর মাত্র সপ্তাহখানেক বাকি, আর আফজালাল ইমরানের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, সে তো আর যেমন তেমন হবে না, তাই আয়োজন চলছে সেই রকম ভাবেই। আমি বাড়িতে এসেই নিজের রুমে চলে যাই, ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়লাম। মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, কেসের শেষ অবধি পৌঁছাতে পারছি না, জানি না সামনে আরো কত সত্য বেরিয়ে আসে। আর এদিকে আমার বাড়ির 2 মাসের ভাড়া, সে টাইমটা শেষ হয়ে আসছে, কি করি, কিছু একটা করতে হবে। এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম, দেখি বাবা কিছু লোকের সাথে কথা বলছে। আমি পেছনে গিয়ে দাঁড়াই, উনি খেয়াল করে বললেন, আরে রাজ, কিছু বলবে নাকি? আমি বললাম জি আঙ্কেল, আমার একটা অনুরোধ আছে। বাবা বলল, বলো। আমি বললাম, আঙ্কেল আমি তো 2 মাসের জন্য ভাড়াতে থাকতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আমার কাজ এখনো শেষ হয়নি, তাই আমার আর কিছু সময় লাগবে, এজন্য বলছিলাম আমাকে আর কিছুদিন থাকতে হতে পারে। কথাগুলো বিনীত সুরে বললাম। আমার কথা শুনে উনি কিছুটা গম্ভীর হলেন, তারপর ভেবে বললেন, থাকতে পারো, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম বলুন। বাবা বলল, তোমাকে এই বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকতে হবে, আমার মেয়ের বিয়েতে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, পারবে? আমি বললাম, আঙ্কেল আমি তো একটা কাজে এসেছি, তবে আমি চেষ্টা করব। কথাটা বলার পর বাবা একটা অট্টহাসি দিলেন, তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা তুমি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারো। আমি বললাম ধন্যবাদ আঙ্কেল, বলেই আবার উপরের দিকে যাওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিল। ঘুরে দেখি আমার বোনের শ্বশুর মশাই। আমি বললাম আসসালামু আলাইকুম। উনি সালামের উত্তর নিলেন। উনার সাথে বেশ কিছুক্ষণ কথা হয়, ওই দিনের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় আমাকে, আর বাবাকেও ঘটনা খুলে বলে। এদিকে কথা বলার মধ্যে আমার একটি ফোন আসে, আর আমি বেরিয়ে যাই। আমি আমার কাজ শেষ করে ফিরতে যাব, তখনই দেখি ইসি কোথাও যাচ্ছে, তাই ওর পিছু নিলাম আমিও। কিছুটা দূর যাওয়ার পর ও গাড়ি থেকে নেমে গেল, আর তাই
তাই আমিও নিজের বাইকটা থেকে নেমে পায়ে হেঁটে ওর পিছু নেই। ইসি দুটো লোকের সাথে কথা বলে তাদের দুদিকে পাঠিয়ে দিল আর নিজে এগোচ্ছে সামনের দিকে। লোকগুলো দেখে মনে হচ্ছে পুলিশের লোক, আর তারা আজ কোনো বিশেষ কাজে এখানে এসেছে। জায়গাটা আমার অচেনা, তবে আমি ইসির পিছু পিছু লুকিয়ে লুকিয়ে এগোতে লাগলাম। ইসি লুকিয়ে ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখন ভেতরে গেলে ইসির মুখোমুখি হতে হবে। তাই এখানেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকি। বেশ অনেকক্ষণ হয়ে গেল সে ফিরছে না, তাই এবার সাহস নিয়ে উকি দিলাম ভেতরে দেখার উদ্দেশ্যে। যা দেখলাম তাতে আমার অবস্থা যায়। কি করি, ইসি ভেতরে ধরা পড়ে গেছে। একটা ছেলে সেখানে আছে, যদিও অনেকেই আছে, তবে সে যে এখানকার বস সেটা বুঝতে বাকি থাকলো না তার পোশাক আর স্টাইল দেখে। কি করব ভাবছি, কিন্তু বেশিক্ষণ ভাবার টাইম নেই, যে কোনো সময় ওরা গুলি করে দিতে পারে। তাই গায়ের শার্টটা খুলে ভালো করে মুখটা পেঁচিয়ে মুখোশ করে নিলাম, আর পেছন থেকে কয়েকজনকে শুট করায় অনেকেই নিচে পড়ে গেছে। ঘটনা হঠাৎ ঘটায় কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ইসির মাথায় একটা আঘাত পায়, যার কারণে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে। আর আমার সামনে এখন সেই ছেলেটাই, যাকে দেখে আমার বস বলে মনে হয়। দুজনের ধস্তাধস্তিতে সে অনেকটা কাবু হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাটিতে নেতিয়ে পড়লে আমি মার বন্ধ করি। সেখান থেকে বের হওয়ার আগে ইসির সাথে আসা লোক এখানে পৌঁছে যায়। ওরা আমায় দেখে ফেলার আগেই আমি সেখান থেকে আমার মুখটা ঢেকে চলে আসি। আমার মুখ থেকে কাপড় সরে গেছিল, জানি না ওরা দেখেছে কিনা। সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ইসির খোঁজ নেওয়া হয়নি, এখন ওর খোঁজ নিতে গেলে ধরা পড়তে হবে, তাই আড়ালে থাকাটাই ভালো। আমি রুমে বসে ল্যাপটপে কাজ করছি, তখন ফোন আসে। ফোনটা কাটার সাথে সাথে ল্যাপটপে মেলবক্স ওপেন করলাম, আর যা দেখলাম তাতে আমি পুরোই অবাক।